এই ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের যে দর্শনের অধ্যায় রয়েছে আরোহ অনুমানের স্বরূপ, এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ থাকছে 4টি প্রশ্ন এবং এসএকিউ থাকছে 3টি। মোট 7 নম্বরের প্রশ্ন এখান থেকে তোমাদেরকে করতে হবে। তাই তোমাদেরকে আমি এই অধ্যায় থেকে যে সাজেশনটা দিয়েছি, তোমরা এই সাজেশনটা যদি ভালোভাবে পড়ে মুখস্থ করে যাও পরীক্ষার সময়, তাহলে তোমরা 2022 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এবং তোমাদেরকে আমি বলে দিই, ইতিপূর্বে তোমাদেরকে আরও আমি দর্শনের বিভিন্ন অধ্যায় ধরে ধরে সাজেশন দিয়েছি। তোমরা যদি সেগুলো না দেখে থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নাও। এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। প্রথম যে প্রশ্নটা রয়েছে, বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি হল প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নিয়ম। 2 নম্বরে রয়েছে আরোহ অনুমানের সত্যতাটি হল বস্তুগত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর রয়েছে প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে, এই নীতিকে বলা হয় প্রকৃতির একরূপতা নীতি। পরের যে প্রশ্নটি রয়েছে, আরোহমূলক লাভকে অন্ধকারে ঝাঁপ দেওয়ার প্রক্রিয়া বলেছেন মিল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 5 নম্বর রয়েছে মিলের মতে প্রকৃত আরোহ অনুমান 3 প্রকার। এটা এসএকিউর উপর থাকতে পারে যে মিল কি বলেছেন যে প্রকৃত আরোহ অনুমান কয় প্রকার, না 3 প্রকার। 6 নম্বরে রয়েছে পর্যবেক্ষণ ও পরীক্ষণ কি আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি বলা হয়। পরের যে প্রশ্নটি রয়েছে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নিয়ম। 8 নম্বরে রয়েছে আরোহ অনুমানের সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হলো সামান্য সংশ্লেষক বচন। পরের প্রশ্নটি আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ এবং পরীক্ষণ। এই প্রশ্নটা এসএকিউর উপর থাকতে পারে যে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি, না পর্যবেক্ষণ ও পরীক্ষণ। 10 নম্বর রয়েছে লৌকিক আরোহকে শিশুসুলভ অনুমান বলেছেন বেকন। পরের যে প্রশ্নটি রয়েছে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম হলো অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 12 নম্বর রয়েছে আমরা এক বিশেষ সত্য থেকে আরেক বিশেষ সত্যে উপনীত হয় যে আরোহ যুক্তিতে, তার নাম হলো উপমা যুক্তি। পরের প্রশ্নটি উপমা যুক্তির সিদ্ধান্ত সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত হলো সাদৃশ্যের সংখ্যা। এবং 14 নম্বর দাগে রয়েছে লৌকিক আরোহের ভিত্তি হলো অবাধ অভিজ্ঞতা। 15 নম্বরে রয়েছে আরোহ অনুমানের প্রতিষ্ঠাতা বা প্রবর্তক হলেন বেইন। পরীক্ষার সময় এসএকিউর উপর থাকতে পারে যে আরোহ অনুমানের প্রবর্তককে বেইন। তারপরে প্রশ্নটি আরোহ অনুমানের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন মিল। এবং পরের যেটি রয়েছে যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহ পদ্ধতি প্রবর্তন করেন তিনি হলেন মিল। সামান্যীকরণ হলো আরোহ অনুমানের পদ্ধতি। 19 নম্বর রয়েছে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় দুর্বল হয়। এবং 20 নম্বর রয়েছে উপমা যুক্তি ভালো এবং মন্দ হতে পারে। 21 নম্বর দাগে রয়েছে আরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্ত যুক্তিবাক্য থেকে অধিক ব্যাপক হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 22 নম্বর রয়েছে সংশ্লেষক বাক্য বলতে বোঝায় বাক্যটি সত্য বা মিথ্যা হতে পারে। অপসারণ সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো বৈজ্ঞানিক আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া। এবং 24 নম্বর দাগে রয়েছে ভালো উপমা যুক্তির ভিত্তি হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। 25 নম্বরে রয়েছে আরোহ অনুমান সবসময় সম্ভাব্য রূপে গণ্য করা হয়। তারপরের যে প্রশ্নটি রয়েছে অপ্রাসঙ্গিক সাদৃশ্যের দ্বারা মন্দ উপমা যুক্তি গঠিত হয়। এবং 27 নম্বর দাগে রয়েছে প্রকৃতির একরূপতা নীতি আরোহ যুক্তির আকারগত ভিত্তি। লৌকিক আরোহ অনুমান হলো অবৈজ্ঞানিক আরোহ অনুমান। 29 নম্বর দাগে রয়েছে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাবার পদ্ধতি হলো আরোহমূলক ঝুঁকি। এবং 30 নম্বর যে প্রশ্নটি আছে পর্যবেক্ষণ হলো আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি। পরীক্ষার সময় যদি থাকে যে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি, না পর্যবেক্ষণ। 31 নম্বর দাগে রয়েছে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ। তারপরে যে প্রশ্নটি রয়েছে আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি। আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়ম। তারপরে যে প্রশ্নটি রয়েছে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি কি। অবৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ ও আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি। এই প্রশ্নটি যদি এসএকিউ
এমসিকিউ রূপে থাকে যে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কী, সেক্ষেত্রে তোমরা লিখবে পর্যবেক্ষণ। আবার যদি থাকে যে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি কী, সেক্ষেত্রে তোমরা লিখবে প্রকৃতির একরূপতা নীতি। আর যদি প্রশ্নটা এরকমভাবে থাকে যে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি কী, সেক্ষেত্রে তোমরা লিখবে বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ এবং আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি। তোমরা এইভাবে এই উত্তরটা মুখস্থ করবে। তারপরের যে প্রশ্নটা রয়েছে 34 নম্বর দাগে, যে বৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি এবং আকারগত ভিত্তি কী? পর্যবেক্ষণ ও পরীক্ষণ হলো বস্তুগত ভিত্তি এবং প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতি হলো আকারগত ভিত্তি। 35 নম্বর দাগে রয়েছে আরোহ অনুমানের সংজ্ঞা দাও। এই প্রশ্নটা এরকমভাবেও থাকতে পারে যে আরোহ অনুমান কাকে বলে। উত্তরটা লিখবে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়ম উভয়ের সাহায্যে সামান্যীকরণের মাধ্যমে সামান্য সংশ্লেষক বচন সিদ্ধান্তরূপে প্রতিষ্ঠা করা হয়, সেই অনুমানকে বলা হয় আরোহ অনুমান। তারপরের যে প্রশ্নটি রয়েছে অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়? অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে দৃষ্টান্তের সাদৃশ্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে সিদ্ধান্তটি সুনিশ্চিত হয় না, তবে সাদৃশ্যের সংখ্যা বৃদ্ধি পেলে মূল্যহীন বলা যায় না। 37 নম্বর দাগে রয়েছে বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন বচন হয়? না, বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি সামান্য বচন হয়। 38 নম্বর দাগে আছে আরোহমূলক লাভ কি? আরোহ অনুমানে বিশেষ সত্য থেকে সার্বিক সত্যে উপনীত হওয়াকে আরোহ অনুমান সংক্রান্ত লাভ বলে। এবং 39 নম্বর দাগে রয়েছে প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে? প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে, একেই প্রকৃতির একরূপতা নীতি বলা হয়। তারপরের যে প্রশ্নটি রয়েছে উপমা যুক্তির ভিত্তি কী? উপমা যুক্তির ভিত্তি হলো অসম্পূর্ণ সাদৃশ্য। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 41 নম্বর দাগে রয়েছে উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড লেখো। না, উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড হচ্ছে জ্ঞাত সাদৃশ্যের সংখ্যা যত বেশি হবে উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতাও তত বেশি হবে। 42 নম্বর দাগে রয়েছে সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে? এই প্রশ্নটা এরকমভাবেও থাকতে পারে যে উপমা যুক্তি কাকে বলে? দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ের সাদৃশ্য লক্ষ্য করে এবং সেই সাদৃশ্যের ভিত্তিতে যখন তাদের মধ্যে অপর কোনো নতুন সাদৃশ্যের অনুমান করা হয় তাকে বলা হয় উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান। পরের যে প্রশ্নটি রয়েছে মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও। জলে বারবার স্নান করো না, কারণ দড়ির মতো শরীরেরও জলে পচন হয়। এটা হলো মন্দ উপমা যুক্তির উদাহরণ। 44 নম্বর দাগে রয়েছে তথাকথিত আরোহ অনুমান কাকে বলে? যেসব অনুমান পদ্ধতি আরোহ অনুমানের মতো অথচ যাদের মধ্যে আরোহ অনুমানের লক্ষণগুলি উপস্থিত থাকে না তাদের তথাকথিত আরোহ অনুমান বলা হয়। 45 নম্বর রয়েছে উপমা যুক্তির ক্ষেত্রে ব্যক্তিগত বৈসাদৃশ্য প্রত্যক্ষ বৃদ্ধি পেলে সিদ্ধান্তের সম্ভাব্যতা কি বাড়ে? হ্যাঁ, সিদ্ধান্তের সম্ভাব্যতা বৃদ্ধি পায়। তারপরে যে প্রশ্নটি রয়েছে কোন প্রকার আরোহ অনুমানের আমরা বিশেষ যুক্তিবাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত করে থাকি? না, উপমা যুক্তিতে আমরা বিশেষ যুক্তিবাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত করে থাকি। তারপরের যে প্রশ্নটি রয়েছে কোন অনুমানকে শিশুসুলভ অনুমান বলা হয় এবং কে বলেছেন? না, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলা হয় এবং বলেছেন বেকন। এটি পরীক্ষার সময় থাকতে পারে যে কে বলেছেন শিশুসুলভ অনুমান, সেক্ষেত্রে বলবেন বেকন। 48 নম্বর দাগে রয়েছে মন্দ উপমা যুক্তি কাকে বলে? অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে যে উপমা যুক্তি প্রতিষ্ঠিত হয় তাকে মন্দ উপমা যুক্তি বলে। 49 দাগে রয়েছে আরোহ অনুমানের সমস্যা কি? আরোহ অনুমানের বিশেষ বিশেষ প্রত্যক্ষ গ্রাহ্য ঘটনার সত্যতা প্রত্যক্ষ করে সামান্যীকরণের মাধ্যমে সিদ্ধান্তে সামান্য সংশ্লেষক বচনের সত্যতা প্রতিষ্ঠা করা হয়, কিন্তু কিভাবে সামান্যীকরণ সম্ভব তাই হলো আরোহ অনুমানের সমস্যা। পরের যে প্রশ্নটি রয়েছে তোমাদের জন্য আরোহ অনুমানের কোন ধরনের সত্যতার উপর গুরুত্ব দেওয়া হয়? আরোহ অনুমানে বস্তুগত সত্যতার উপর গুরুত্ব দেওয়া হয়।